আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গণিতের দুর্বলদের জন্য লাইভ ক্লাস। আজকের লাইভ ক্লাসটি আমাদের মূলত 12তম লাইভ ক্লাস। এর পূর্বে আলহামদুলিল্লাহ আমরা 11টি লাইভ ক্লাস কন্টিনিউ করেছি। আর আজকের লাইভ ক্লাসটি মূলত জ্যামিতির দিক থেকে তৃতীয় লাইভ ক্লাস, কারণ এর পূর্বে জ্যামিতির উপর আমরা দুটো লাইভ ক্লাস নিয়েছি। প্রথম লাইভ ক্লাসটি বেসিক জ্যামিতির যে প্রাথমিক ধারণা ভিত্তিক যে কনসেপ্টগুলি ছিল সেগুলি নিয়ে কথা বলেছি। আর লাস্ট যে আমরা জ্যামিতির উপর লাইভ ক্লাসটা কন্টিনিউ করেছিলাম সেটি ছিল মূলত আমাদের ত্রিভুজ নিয়ে। ত্রিভুজের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা কথা বলেছিলাম। যদিও ত্রিভুজের সম্পূর্ণ আলোচনা আমাদের লাস্ট ক্লাসে শেষ হয়নি, আজকে আমরা ওই ত্রিভুজের পরবর্তী ধাপ নিয়ে কথা বলবো। যদিও আমরা এর পূর্বেই বলেছিলাম যে আমাদের ত্রিভুজের উপর বেশ কয়েকটি ধারাবাহিক ক্লাস হবে। আজকে বেসিক আলোচনার শেষ ক্লাস, বিশেষ করে ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের যত ধরনের বেসিক আলোচনা রয়েছে আজকে কমপ্লিট করব ইনশাল্লাহ। আগামী বুধবার থেকে, অর্থাৎ আগামী নেক্সট যে লাইভ ক্লাসটি হবে, এই লাইভ ক্লাসের পূর্বে আমি আপনাদেরকে একটা করে লেকচার শিট দেব, আর মানে আমি গ্রুপে আপলোড করে দেব। ওই লেকচার শিটের উপর ভিত্তি করে আমরা যে ত্রিভুজ রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলি রয়েছে, পরিমিতি রয়েছে, সেগুলো আমরা সমাধান করব। ওকে, ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। সাজ্জাদ খান, টুটুল ভাই, ওয়াহাব জুয়েল ভাই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নিশ্চয়ই আপনারা সকলেই ভালো আছেন। মুস্তাক আহমেদ ভাই, স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা যারা ইতিমধ্যে লাইভ ক্লাসটিতে জয়েন করেছেন, কে কোথা থেকে জয়েন করেছেন, আপনার ডিস্ট্রিক্ট অথবা আপনার থানা, অথবা আপনি যদি কোনো রিমোট এরিয়ার হয়ে থাকেন সেই প্লেসের অ্যাড্রেস লিখে, অথবা আপনি আপনার ইউনিভার্সিটি অথবা কলেজ যেটিই হোক সেটি লিখে দ্রুত কমেন্টে একটু জানিয়ে দিন যে আপনারা কে কোথা থেকে লাইভ ক্লাসটিতে জয়েন করছেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে যে আপনারা সারা বাংলাদেশের বিভিন্ন রিমোট এরিয়া থেকে অনেকে লাইভ ক্লাসগুলি করছেন, এটি আমাদের জন্য বড় একটি প্রাপ্তি। কারণ হচ্ছে যে আমাদের টার্গেটই হচ্ছে মূলত সারা দেশব্যাপী আমাদের লাইভ ক্লাসটি পৌঁছে দেওয়া। ওকে, মাহফুজ ভাই ওয়ালাইকুম আসসালাম, চট্টগ্রাম থেকে জয়েন করেছেন। দেলোয়ার রনি ভাই ময়মনসিংহ থেকে জয়েন করেছেন। মোশাররফ হোসেন ভাই ধন্যবাদ স্যার। ওকে, মোস্ট ওয়েলকাম। মোস্তাক আহমেদ ভাই বলেছেন স্যার লেকচার শিট থাকলে ভালো হয়। হ্যাঁ, জ্যামিতির উপর লেকচার শিট ইনশাল্লাহ আগামী সপ্তাহে পেয়ে যাবেন ইনশাল্লাহ। রাজু ভাই ফেনী থেকে জয়েন করেছেন। রাইহান হোসেন ভাই জয়েন করেছেন সরাসরি বরগুনা জেলা থেকে। একইভাবে সুমন ভাই জয়েন করেছেন। গ্রেট এফোর্ট, থ্যাংক ইউ। মুস্তাক আহমেদ ভাই জামালপুর থেকে। ওকে, আপনারা অনেকেই জয়েন করছেন দেশের বিভিন্ন জায়গা থেকে। আমরা আজকে সময় নষ্ট না করে আমরা আমাদের আলোচনা কন্টিনিউ করব। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, সেটি হচ্ছে আপনারা যে যেখান থেকে লাইভ ক্লাসটি দেখেন না কেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিন। কারণ আমরা চাই যে লাইভ ক্লাসটি যত মানুষ মানে অধিক মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো ততই ভালো। দেখুন, আমরা একটি দুঃসময় অতিক্রম করতেছি। আপনারা জানেন যে প্রতিদিন আমাদের জন্য দেখা যাচ্ছে যে নিউজগুলি আসতেছে খুবই ভয়াবহ এবং খুবই কষ্টের। এমত অবস্থায় দেখা যাচ্ছে লাইভ ক্লাস চালানো, অথবা আপনাদের হয়তো অনেকেই রয়েছেন যাদের পক্ষে লাইভ ক্লাস করার মানসিকতা অনেক ক্ষেত্রে নেই। আর ঠিক আমার ক্ষেত্রেও এমনটা, যে আমি আসলে প্রায় প্রতিদিনই ভাবি যে আসলে আমার লাইভ ক্লাসটি কন্টিনিউ করা উচিত কিনা, কিন্তু পরক্ষণেই মনে হয় যে আসলে আমি আমার জায়গা থেকে একজন শিক্ষক হিসেবে কি করতে পারি। তো সবশেষে চিন্তার রেজাল্ট হিসেবে যেটা পাই যে আমি অন্তত আমার কলমটা চালিয়ে যেতে পারি। অর্থাৎ আমি আমার যতটুকু আমার লেভেল থেকে যতটুকু কন্ট্রিবিউট করার আমি ততটুকু করতে পারি। আর পাশাপাশি ব্যক্তি অথবা সামষ্টিক উপায়ে কোনো সোশ্যাল পারপাসে যদি কোনো সহযোগিতা করা যায় সেটা হয়তো আমি পারবো, কিন্তু এর বাহিরে প্রশাসনিক অথবা আরও অন্যান্য স্পেশালিস্ট যারা রয়েছেন তাদের কাছ তো হয়তো আমার দ্বারা সম্ভব না। সঙ্গত কারণেই দিন শেষে হিসাব এটি মিলে যে আমি আমার কাজটুকু চালিয়ে যাই। এই সময়ে আপনারা অনেকে রয়েছেন যারা পড়াশোনা মানে একটা আতঙ্কের উপর যেহেতু সময় কাটাচ্ছেন, সেক্ষেত্রে পড়াশোনা হয়তো অনেকেরই হচ্ছে না। সেক্ষেত্রে অন্তত যদি একটা ঘন্টার সময় আপনার ম্যাথমেটিক্সের চর্চা হয়, আমি মনে করি সেটা অবশ্যই মন্দের কিছু না।
এই কারণেই মূলত সব মানসিক প্রেশার অতিক্রম করেই মূলত ক্লাসগুলি চালিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আপনাদের উপস্থিতিটা হয়তো একটু বেশি থাকলে সেক্ষেত্রে মানসিক শক্তিটুকু একটু ফেরত পাবো। তারপরেও বুঝতেই পারেন যে সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস কন্টিনিউ করা এটা খুবই কঠিন একটি বিষয়। তারপরেও সিলেবাস ভিত্তিক প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা কন্টিনিউ করা সেটি আরও কঠিন। সেক্ষেত্রে আপনারা আপনাদের অবস্থান থেকে একটু লাইভ ক্লাসগুলি শেয়ার করে দেন। আমরা আমাদের টার্গেট, যে টার্গেটে আমরা লাইভ ক্লাসগুলি নিচ্ছি, সেই টার্গেটটা যেন আমাদের অন্তত ফুলফিল হয়, আমরা যেন আরও অনেক মানুষের কাছে পৌঁছতে পারি। তো সেই ক্ষেত্রে অবশ্যই বিষয়টা একটু আপনারা মাথায় রাখবেন। আর আজকে কথা বাড়াতে চাচ্ছি না, আমরা আমাদের আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক। আজকে আমাদের যে লাইভ ক্লাস, এটি গত ক্লাসে আমরা ত্রিভুজ নিয়ে কথা বলেছিলাম, আজকেও আমরা ত্রিভুজ নিয়ে কথা বলবো। তবে গত ক্লাসে ত্রিভুজের বেশ কিছু আলোচনা আমাদের বাকি রয়ে গিয়েছিল। যেমন আমরা ত্রিভুজের সেন্টার নিয়ে কথা বলিনি, কেন্দ্র নিয়ে কথা বলিনি। ইনশাল্লাহ আজকে ত্রিভুজের বিভিন্ন প্রকার যে কেন্দ্রগুলি রয়েছে, সেন্টারগুলি রয়েছে, সেগুলি নিয়ে আমি কথা বলবো। পাশাপাশি গত ক্লাসটিতে আমরা যে অ্যাঙ্গেল ভিত্তিক, কোণ ভিত্তিক আমরা ত্রিভুজের আলোচনা কন্টিনিউ করেছিলাম। সো আজকে আমরা বাহু ভিত্তিক আলোচনাটুকু কমপ্লিট করব। আর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমরা কন্টিনিউ করব, সেটা কিভাবে সর্বসম ত্রিভুজ হয়, অর্থাৎ সর্বসম ত্রিভুজের শর্ত কি। এক্ষেত্রে আমি ছোট্ট একটা ভিডিও, 3 বাহু সমান হলে দুটি ত্রিভুজের সেক্ষেত্রে তারা সর্বসম হবে, তার একটা ছোট একটা ভিডিও ক্লিপস আমি গ্রুপে শেয়ার করেছি। আজকে আমি ইনশাল্লাহ লাইভ ক্লাসে এই বিষয়টা নিয়েও কথা বলবো। সব শেষে যে ইন্টারেস্টিং বিষয়টা নিয়ে আমি আজকের লাইভ ক্লাসে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে গত ক্লাসে আমরা দেখা যাচ্ছে যে সমদ্বিবাহু এবং সমবাহু ত্রিভুজের যে সূত্রটা, যে এরিয়া ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা শিখিয়েছিলাম, ইনশাল্লাহ আজকে আমরা সেগুলি প্রমাণ করব। অর্থাৎ আজকের ক্লাসটি কিন্তু একটি দিক থেকে চিন্তা করলে যে গত ক্লাসের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো সঙ্গত কারণেই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। প্রতিটি মিনিটে আমরা গুরুত্বপূর্ণ অনেক তথ্য শেয়ার করব। সো শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। চলুন শুরু করা যাক। আজকের ক্লাসটি মূলত হচ্ছে আমাদের ত্রিভুজের ত্রিভুজের আমাদের দ্বিতীয় পার্ট, অর্থাৎ ট্রায়াঙ্গেলের পার্ট 2। আমাদের আজকের লেকচারটি হচ্ছে ত্রিভুজ নিয়ে, এবং ত্রিভুজের পার্ট 2 নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা গত ক্লাসটিতে কোণ নিয়ে কথা বলেছিলাম, যে কোণের উপর ভিত্তি করে আমরা ত্রিভুজকে কি ভাবে ভাগ করতে পারি, কত প্রকারে ভাগ করতে পারি, সে বিষয়গুলি নিয়ে কথা বলেছিলাম। আমরা গত ক্লাসটিতে বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজকে কতভাবে ব্যাখ্যা করা যায় সেগুলি নিয়ে কথা বলেছিলাম। ত্রিভুজ পার্ট 2-তে আমরা আজকে আলোচনা করব যে সরাসরি কোণের উপর ভিত্তি করে আমরা ত্রিভুজকে কিভাবে ভাগ করতে পারি। যেমন আমরা যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রে এমন হয় যে ধরুন 3টা কোণই যদি ধরেন 90 ডিগ্রি কম হয়, অর্থাৎ সূক্ষ্ম কোণ হয়। আপনারা জানেন যে সূক্ষ্ম কোণ হচ্ছে মূলত 90 ডিগ্রির চাইতে দেখা যাচ্ছে যে আমাদের ছোট যে কোণটা থাকে সেটি হচ্ছে মূলত 90 ডিগ্রির চাইতে ছোট যে কোণটা থাকে সেটি হচ্ছে মূলত আমাদের সূক্ষ্ম কোণ। তো এই ক্ষেত্রে কোনো ত্রিভুজের যদি দেখা যাচ্ছে 3টা কোণই যদি সূক্ষ্ম কোণ হয়, যেমন আমি যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে বলি যে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, দেখা যাচ্ছে এটিও 60 ডিগ্রি, তার মানে এটি 90 ডিগ্রির চাইতে ছোট, এটিও 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রির চাইতে ছোট, তার মানে 3টা কোণই হচ্ছে আমার সূক্ষ্মকোণ। এই কারণে এই ত্রিভুজটিকে আমরা সূক্ষ্মকোণের ত্রিভুজ বলবো। তবে সব ক্ষেত্রে যে 60-60 থাকবে বিষয়টা এমন না। আমাদের দেখা যাচ্ছে যদি এমন থাকে, এটি ধরেন 50 থাকলো, এটি 70 থাকলো, তারপর এটি 60 থাকলো, এভাবেও আমাদের থাকতে পারে। এটিও আমাদের সূক্ষ্মকোণের ত্রিভুজ। মূল কথা হচ্ছে যদি কোনো ত্রিভুজের প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রির চাইতে কম থাকে তাহলে সেটি হচ্ছে আমাদেরকে সূক্ষ্মকোণের ত্রিভুজ। এবার আমরা দেখব যদি কোনো ত্রিভুজে, বিশেষ করে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এর পূর্বে আমি বলেছিলাম যে স্থূলকোণী ত্রিভুজ আমি এঁকেছিলাম, যে স্থূলকোণী ত্রিভুজ যে কোণ এঁকেছিলাম সেটি ছিল আমাদেরকে সরাসরি দেখা যাচ্ছে যে 90 ডিগ্রি চাইতে বড় ছিল।
অর্থাৎ যেটা 90 ডিগ্রি চাইতে বড় ছিল, এখন আমাদের যদি কোনো ত্রিভুজে যদি দেখা যাচ্ছে একটা কোণ যদি 90 ডিগ্রি চাইতে বড় হয়, যেমন আমি একটা ত্রিভুজ আঁকতে চাচ্ছি, ধরেন এই ত্রিভুজটায়, এটা লক্ষ্য করে দেখুন যে এখানে এই যে কোণটা আমি এঁকেছি, এই কোণটি কিন্তু আমাদের স্থূলকোণ। এই কোণটি হচ্ছে, আমি যদি বলি এ বি সি, এখানে এই বি যে কোণটা, এই বি কোণটা হচ্ছে দেখা যাচ্ছে 90 ডিগ্রি প্লাস। কারণ আপনি যদি একটু চিন্তা করে দেখেন, এখানে যদি লম্ব অর্থাৎ একটা 90 ডিগ্রি আঁকেন, তাহলে দেখা যাচ্ছে যে ও এর চাইতে বড়, তার মানে এটা 90 ডিগ্রি চাইতে বড় কোণ। এই কারণে এই ত্রিভুজে একটা স্থূলকোণ রয়েছে। যদি কোনো ত্রিভুজে যদি একটা স্থূলকোণ থাকে, তাহলে ওই ত্রিভুজটিকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলি। এখন স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে আমার আরও দুটো কোণ কিন্তু রয়েছে, এই দুটো কোণ, যেমন এখানে এ কোণ রয়েছে, এখানে আমার সি কোণ রয়েছে, এই দুটো কোণ হচ্ছে আমাদেরকে সূক্ষ্মকোণ। অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজে একটা মাত্র কোণ থাকবে আমাদের 90 ডিগ্রি চাইতে বড়, অর্থাৎ স্থূলকোণ, আর বাকি দুটো কোণ থাকবে আমাদের সূক্ষ্মকোণ। একে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো। তো এই যে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ দেখলাম, স্থূলকোণী ত্রিভুজ দেখলাম, কিন্তু আমরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ত্রিভুজ নিয়ে কথা বলবো, যার উপর আমরা অনেক পরিমিতি রিলেটেড সমস্যা পাবো, ইভেন যার উপর ভিত্তি করে অনেক প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে। সেটি হচ্ছে মূলত আমাদের সমকোণী ত্রিভুজ। আপনারা জানেন সমকোণী ত্রিভুজ হচ্ছে এমন একটি ত্রিভুজ যার একটা কোণ সমকোণ থাকবে, যাকে আমরা রাইট অ্যাঙ্গেল বলি। অর্থাৎ এই যে সমকোণী ত্রিভুজ বলতে আমরা কি বুঝি, যে এটা এমন একটি ত্রিভুজ যার একটি কোণ 90 ডিগ্রি হবে। একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাকে, এই একটি কোণ 90 ডিগ্রি হলে এই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে এই যে এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই তিনটা বাহুর স্বতন্ত্র পরিচয় রয়েছে। আমরা যাকে ভূমি হিসেবে ধরে নেব, যেমন একে যদি ভূমি হিসেবে ধরে নেই, তাহলে আমার এই বাহুটি হবে লম্ব, এই বাহুটি হবে লম্ব, আর এই যে 90 ডিগ্রির যে অপোজিট বাহুটা, এই বাহুটি হবে আমাদের অতিভুজ। অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই তিনটা বাহুর নাম মুখস্থ রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি যে একটিকে যদি ভূমি ধরি, তাহলে সমকোণ সংলগ্ন দুটো বাহু, এই একটি বাহু, এই একটি বাহু, একটাকে যদি ভূমি ধরেন তাহলে আরেকটা লম্ব হবে, আর অথবা একটাকে ভূমি ধরলে এটা লম্ব হবে। অর্থাৎ এটা ফিক্স না, আপনি যেটাকে ভূমি ধরবেন অপরটা লম্ব হবে, আর এই দুটো অবশ্যই সমকোণ সংলগ্ন থাকবে। আর সমকোণের যে বিপরীত যে বাহুটা, সেটি হচ্ছে আমাদের অতিভুজ। এখন এই অতিভুজ নিয়ে আপনারা জানেন যে পিথাগোরাস মহোদয় যে অনেক প্রবলেম সমাধান করেছেন, এবং সমকোণী ত্রিভুজ রিলেটেড যে আমরা যে থিওরিটা জানি, এটা পিথাগোরাসের উপপাদ্য হিসেবে আমরা চিনি, যেটি ধারণা করা হয় যে যে উপপাদ্যটি সর্বপ্রথম পিথাগোরাস মহোদয় দেখা যাচ্ছে যে উনি এটি বেটার একটা সমাধান দেন। যদিও ওনার সমাধানটাই সর্বপ্রথম না, এর পূর্বেও গণিতের ইতিহাসে দেখা যায় এর পূর্বেও এর সমাধান ছিল, কিন্তু সেগুলি বিক্ষিপ্ত ছিল। কিন্তু পরিপূর্ণ আকারে যিনি সমাধানটা আনুষ্ঠানিকভাবে যিনি রূপান্তর করেন, তিনি হচ্ছেন পিথাগোরাস মহোদয়। তার নাম অনুসারেই একটি বিখ্যাত উপপাদ্য আমরা জানি, সেটিকে আমরা পিথাগোরাসের উপপাদ্য বলি। এই পিথাগোরাসের উপপাদ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, আমি একটু সমকোণী ত্রিভুজটা একটু ছোটো আঁকি, সেটি হচ্ছে যে এখানে পিথাগোরাস মহোদয় যে কথাটা বলেছেন, যে এই যে আমি যদি এটাকে ভূমি ধরি, এটাকে যদি লম্ব ধরি, এটাকে যদি অতিভুজ ধরি, তাহলে এই ক্ষেত্রে আমি যদি এই প্রত্যেকটার উপর একটা করে বর্গক্ষেত্র আঁকি, যেমন ভূমির উপরে আমি যদি একটি বর্গক্ষেত্র আঁকি, ধরেন এটি 3 সেন্টিমিটার,
তাহলে এদিকে 3 সেন্টিমিটার দিলাম, এদিকে 3 সেন্টিমিটার দিলাম, দিয়ে আমি একটি বর্গক্ষেত্র আঁকলাম। ধরেন এটি হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে এদিকে 5 সেন্টিমিটার দিলাম, এদিকে 5 সেন্টিমিটার দিলাম। আমার আঁকায় যদি একটু হয়তো টোটালি বর্গক্ষেত্রটা রূপান্তর হচ্ছে না, সেটা আপনারা ধরে নেবেন। তাহলে এদিকে এরকম অতিভুজের উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি, ধরেন লম্বের এটি 4 সেন্টিমিটার, তো এদিকে 4 সেন্টিমিটার দিলাম, এদিকে 4 সেন্টিমিটার দিলাম, এদিকে 4 সেন্টিমিটার দিয়ে একটি বর্গক্ষেত্র আঁকলাম। পিথাগোরাস মহোদয় বলেছেন যে এখানে এই যে আমরা অতিভুজের উপর যে বর্গক্ষেত্রটা আঁকলাম, এখানে যতটুকু জায়গা নিয়েছে, আমরা ভূমির উপর ও লম্বের উপর যে বর্গক্ষেত্র এঁকেছি, এই দুটোকে যদি আমরা যোগ করি, যে পরিমাণটা দাঁড়াবে এই অতিভুজের এখানে যে জায়গাটুকু আছে তার সমান। অর্থাৎ এই বর্গক্ষেত্র সমান হচ্ছে এই বর্গক্ষেত্র এবং এই বর্গক্ষেত্রের যোগফল। অর্থাৎ তিনি একে বলেছেন, আমি যদি এটাকে এ দেই, এটি যদি বি বলি, এটিকে যদি সি বলি, তাহলে তিনি যেটা বলেছেন যে এই বাহু স্কোয়ার, অর্থাৎ এই বাহু স্কোয়ার মানে কি, এই বর্গক্ষেত্রের কথা বলছে। অর্থাৎ উনি বলেছেন যে এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অথবা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এটি মূলত পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যেমন আমি যদি এটাকে এখানে এটাকে যদি সরাসরি আমি এ বলি, এটাকে যদি আমি বি বলি, এটাকে সি বলি, তাহলে আমার এ স্কোয়ার প্লাস এটা বি বলি, এটাকে যদি সি বলি, তাহলে এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অর্থাৎ আমরা এভাবেও চিন্তা করতে পারি। তো যাই হোক, আমি এই বিষয়গুলি নিয়েও কথা বলবো, তবে তার আগে আমাদের সমকোণী ত্রিভুজের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় একটু আমাদের মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে একটা কোণ সমকোণ আর বাকি যে দুটো কোণ, এই দুটো কোণ সূক্ষ্মকোণ, আর এই দুটো কোণের সমষ্টি সূক্ষ্মকোণ। এটা অন্যভাবে বলতে পারেন যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই দুটি কোণ পরস্পর পূরক কোণ। আমি আবারও বলছি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে সমকোণ ব্যতীত বাকি দুটি কোণ পরস্পর কি পূরক কোণ, অথবা বাকি দুটো কোণ পরস্পর কি সূক্ষ্মকোণ। এটিও সূক্ষ্মকোণ, এটিও সূক্ষ্মকোণ। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি এই কোণটি 45 ডিগ্রি হয় আর এটিও যদি 45 ডিগ্রি হয়, তাহলে বুঝতে হবে যে এই সমকোণী ত্রিভুজের দেখা যাচ্ছে যে সমকোণ সংলগ্ন যে বাহু দুটি রয়েছে, এই দুটো সমান। আমি আবারও বলছি, অথবা আমি এভাবেও বলতে পারি যে সমকোণ সংলগ্ন বাহু অর্থাৎ ভূমি লম্ব যদি সমান হয়, তাহলে এই কোণ দুটিও সমান। আমরা গত ক্লাসে এই ব্যাপারে কথা বলেছিলাম, তার ভিত্তিতে হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো এবং সমান যদি হয়, তাহলে এটিও 45 হবে, এটিও 45 হবে। তখন এটি যেমন আমরা স্বাভাবিকভাবে বললাম কি এটি সমকোণী ত্রিভুজ। আর তখন যদি সমকোণী ত্রিভুজের দুটো বাহু সমান থাকে, তখন আমরা একে বলবো যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এক্ষেত্রে আমরা যদি এখানে এই বাহুটাকে, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এক্ষেত্রে অবশ্যই আমাদের এ স্কোয়ার সমান সমান এখানে দেখা যাচ্ছে বি স্কোয়ার প্লাস আবার কে বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার সমান সমান আমাদের 2b স্কোয়ার হবে। এটি কখন হবে? যদি আমার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়। ওকে, এবার আমরা জানি যে এই পিথাগোরাসের যে এখানে যে আমি মানটা নিয়েছিলাম, আপনি যদি এটা প্রমাণ করে দেখেন, যে গাণিতিক প্রমাণটা যদি করেন, যে আমরা কি বলেছিলাম, এ সি স্কোয়ার সমান সমান আমাদের এ বি স্কোয়ার সমান প্লাস বি সি স্কোয়ার। এখানে এ সি স্কোয়ারের মান ছিল আমাদের কত? 5, তার মানে কি 5 স্কোয়ার। এবার এখানে আমাদের এ বি স্কোয়ারের মান হচ্ছে কি
এখানে এ বির বাহুর মান যেহেতু আমার 4, তার মানে কি এ বি স্কোয়ার মানে কি 4 স্কোয়ার, আর বিসি এই বাহুটার মান ছিল আমাদের 3, তার মানে কি 3 স্কোয়ার। তাহলে 25, এখানে 16, এখানে 9, তার মানে 25 সমান সমান 25, অর্থাৎ দুই পক্ষ সমান। এই হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্যের একটা গুরুত্বপূর্ণ একটি ডাটা আমাদের সবসময় মুখস্থ রাখতে হয়। আপনারা যারা গণিত দেখা যায় পিথাগোরাসের সমস্যাগুলি সমাধান করেছেন তারা জানে। আমি অবশ্যই এটা একটা খাতায় লিখেছি, একটু তাকাতে লক্ষ্য করেন যে এই শখটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর আমি যখন পরিমিতি নিয়ে কথা বলবো, পিথাগোরাসের উপপাদ্য রিলেটেড সমস্যা নিয়ে কথা বলবো নেক্সট ক্লাসগুলিতে, তখন এই ব্যাপারগুলিতে আমি আবার ব্যাখ্যায় আসবো। তবে আপনারা জাস্ট বিষয়টি একটু লক্ষ্য করেন, এই যে আমি বলেছিলাম 3, 4, 5, অর্থাৎ 3, 4, 5 দ্বারা আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকতে পারি। এটাকে অর্থাৎ এইটাকে পিথাগোরিয়ান ত্রয়ী বলা হয়, অর্থাৎ পিথাগোরিয়ান ট্রিপল বলা হয়। পিথাগোরিয়ান ত্রয়ীটা কি? পিথাগোরিয়ান ত্রয়ী হচ্ছে এমন তিনটি পূর্ণ সংখ্যা যারা পিথাগোরাসের উপপাদ্যকে সিদ্ধ করে, অর্থাৎ যারা এসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস কে বিসি স্কোয়ারকে কি করে প্রমাণ করে, অর্থাৎ সিদ্ধ করে। অর্থাৎ এরকম তিনটা পূর্ণ সংখ্যাকে আমরা বলি পিথাগোরিয়ান ত্রয়ী। এই পিথাগোরিয়ান ত্রয়ীর মাঝে এখানে প্রায় সবই গুরুত্বপূর্ণ, যেমন এটিও পরীক্ষায় আসে, এটিও পরীক্ষায় আসে। এগুলি ডিরেক্টলি মুখস্থ করে ফেলবেন। এই প্রত্যেকটাই দেখা যায় যে মুখস্থ থাকলে আপনি অনেক গণিতের সমস্যা আপনি মৌখিকভাবে সমাধান করে ফেলতে পারবেন। তারপর এটিও বেশ গুরুত্বপূর্ণ, এটিও পরীক্ষায় আসে। তবে এখানে আমি যে শখটা লম্বা করতে পারতাম, কিন্তু লম্বা করার দরকার নেই, কারণ অনেক বেশি আপনাকে মুখস্থ রাখতে হবে না, মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু মুখস্থ রাখলে হবে। এখানে দেখেন আমি যে লিস্টটা করেছি এই কলামে, যে এটাকে যদি যখন দ্বিগুণ করেছি 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আবার যখন এটাকে 3 গুণ করেছি 3 তিরিকে 9, 3 4 12, তারপর একইভাবে কি 3 5 15, 4 গুণ করে আমি পেয়েছি 3 4 12, 4 4 16, 4 5 কি 20, একইভাবে কি 5 গুণ করে আমি এটা পেয়েছি, 6 গুণ করে এটা পেয়েছি। এখন দেখেন এতগুলো আপনি চাইলে একটু প্র্যাকটিস করলেই বিষয়গুলো আপনার মনে থাকবে। তারপরেও এই লিস্টে একটু লক্ষ্য রাখবেন যে এটাকে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ করে যা পাবেন সবই পিথাগোরিয়ান ত্রয়ী, অর্থাৎ যারা পিথাগোরাসের এই উপপাদ্যকে সিদ্ধ করবে। তার মানে এখানে সবই তো মুখস্থ রাখাটা কঠিন, ডিরেক্টলি মুখস্থ যেমন প্রথমটা রাখবেন, পরেরটা রাখবেন, তারপরেরটাও রাখবেন। এই 9টা রাখলে 9-এর আরেকটা আছে যে ক্ষুদ্রতম বাহু দুটোর মাঝে যদি একটা 9 থাকে, এটিও পরীক্ষায় আসে, এটিও পরীক্ষায় আসে। তারপর 9 40 41 এটাও মুখস্থ রাখবেন, 9 12 15 এটাও মুখস্থ রাখবেন। তারপর এটিও আমাদের দেখা যাচ্ছে বেশ করে ত্রিকোণমিতির যে অঙ্কগুলি আছে, ছায়া, গাছ ভেঙে যাওয়া, সেগুলি ক্ষেত্রে এই পিথাগোরাসের এই মানটাও আমাদের খুব দরকার হয়। আশা করি এটাও মুখস্থ রাখবেন। এটি তো অবশ্যই মুখস্থ রাখবেন, এটিও মুখস্থ রাখবেন, এটিও মুখস্থ রাখবেন। আপনি চাইলে এগুলির 1 গুণ 2 গুণ করে এগুলি দেখতে পারেন, কিন্তু এগুলি এতটা গুরুত্বপূর্ণ না। এখানেও এগুলি আপনি ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, এগুলিও 1 গুণ 2 গুণ করা, 1 গুণ 2 গুণ করা, আমি আর বাড়াইনি, যে এই চারটাকে আপনি কি সামনের দিকে এগোতে পারবেন 1 গুণ 2 গুণ 3 গুণ করে নিয়ে। তো যা হোক, আপাতত মোটামুটি এই কটা মুখস্থ রাখলেই হবে। আপনারা অবশ্যই এটা আপনার নোট খাতায় নিয়ে এই ব্যাপারটা টোটালি বারবার মুখস্থ করে ফেলবেন, কারণ আমরা এই শখটা মুখস্থ থাকলে আমাদের জন্য অনেক অনেক সহজ হবে। আর একটা বিষয় হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, আমরা এই মানটা যদি দেখি যে আমরা কিভাবে এটা প্রমাণ হয়। যেমন এখানে আছে 5 12 13। আজকে আমি কোনো গণিতে যাব না, এই কারণেই গণিতে যাব না কারণ আমরা নেক্সট ক্লাসগুলিতে মূলত জ্যামিতির যে ত্রিভুজ রিলেটেড পরিমিতি এবং আদার্স যে বিষয়গুলি রয়েছে, গাণিতিক সমস্যাগুলি রয়েছে, সেগুলি নিয়ে কথা বলবো। সো আজকে অন্যদিকে আলোচনার মুড নিয়ে আমরা সময় নষ্ট করব না। তবুও আমরা বলি সবচেয়ে বড় মানটা হচ্ছে আমাদের অতিভুজ, সবচেয়ে বড় মানটা হচ্ছে কি আমাদের অতিভুজ। এখন তাহলে অতিভুজ স্কোয়ার তার মানে কি 13 স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, 169, এখানে 25, 144।
তাহলে 169 সমান সমান এখানে কত হচ্ছে 169, তার মানে এটি পিথাগোরাসের উপপাদ্যকে সিদ্ধ করে। এভাবে প্রমাণ করার চাইতে ডিরেক্টলি মুখস্থ করে ফেলবেন। তবে এখানে একটা বিষয় সবসময় একটু মাথায় রাখবেন যে এখানে কিন্তু এই যে যেমন আমি 12 স্কোয়ার করলাম 144, 13 স্কোয়ার করলাম আমার 169, হ্যাঁ, এভাবে 14 স্কোয়ার 196, অর্থাৎ এখানে কিছু পূর্ণবর্গ সংখ্যা আপনার মুখস্থ থাকা উচিত। আমি সংখ্যার চ্যাপ্টারে বলেছিলাম কিনা ভুলে গিয়েছি, 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা মুখস্থ থাকলে দেখা যাচ্ছে যে আপনারই লাভ, কারণ হচ্ছে এখানে অনেক অঙ্ক আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। ওকে, তাহলে আমি আবারও বলছি যে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা সরাসরি মুখস্থ রাখবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সমস্যায় আপনি ডিরেক্টলি সমাধান করতে পারবেন। এবার আমি একটু আলোচনাকে এগিয়ে নিতে চাচ্ছি যে এই যে আমরা শিখলাম যে পিথাগোরাসের যে উপপাদ্য, এই উপপাদ্যের অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার অথবা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা গত ক্লাসটিতে বেশ কয়েকটি বিষয় শিখেছিলাম, যেমন আমরা দুটো দেখা যাচ্ছে ক্ষেত্রফলের 3টা সূত্র শিখেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এর ভিতরে একটি ছিল সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের দেখা যাচ্ছে যে আমরা একটি সূত্র মুখস্থ করেছিলাম, সেখানে সমবাহু ত্রিভুজের সূত্রটার ক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেখানে এরিয়া বা ক্ষেত্রফলের আমরা একটা সূত্র মুখস্থ করেছিলাম। সেটি ছিল মূলত আমাদের সরাসরি √3/4 বাহু স্কোয়ার। এখন আমরা আজকে এই সূত্রটি প্রমাণ করব, কারণ আমরা যখন এই সূত্রটা প্রমাণ করব এবং প্রমাণ করা শিখব তখন আমাদের জন্য এটা মনে রাখাও সহজ হবে এবং দেখা যাচ্ছে যে কিছু ক্ষেত্রে আমাদের এটি দরকারও হবে। হ্যাঁ, তাহলে সমবাহু ত্রিভুজের এরিয়া এটা ক্ষেত্রফলের আমরা এই সূত্রটি কিভাবে আসলো সেটি আমরা শিখব। তার আগে আমাদের ত্রিভুজের ব্যাপারে আপনাদের একটা বিষয় আমি গত ক্লাসেও কথা বলেছি, আবার কথা বলতেছি। ধরেন এটি একটা আয়তক্ষেত্র, একে যদি আমরা 2 ভাগ করি, আয়তক্ষেত্র কি, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কি a × b। তো এটাকে যদি 2 ভাগ করা হয় তার মানে এটি একটি ত্রিভুজ হলো, এটি একটি ত্রিভুজ হলো, অর্থাৎ এখানে এই টোটাল ত্রিভুজের সেটা কি এক মানে টোটাল চতুর্ভুজে তখন সেটা হয়ে গেল অর্ধেক। অর্ধেক হলে তখন হাফ ইন্টু আমরা এ বি বলি না, আমরা বলি হাফ ইন্টু দেখা যাচ্ছে যে বি এইচ বলি। কেন বলি? কারণ আমরা এটাকে তখন বলি ভূমি, একটাকে বলি ভূমি আরেকটা বলি লম্ব। কিন্তু যখন আমাদের আয়তক্ষেত্র অথবা বর্গক্ষেত্র থাকে তখন আমাদের একটাকে দৈর্ঘ্য বলি আরেকটাকে কি বলি, প্রস্থ বলি। কিন্তু যখন আমাদের ত্রিভুজ চলে আসে তখন একটাকে লম্ব আর একটাকে ভূমি বলি। তার মানে একটা হচ্ছে আমার বেস, আরেকটি হচ্ছে আমার হাইট। এই কারণে একটা দেখা যাচ্ছে যে আমাদের ক্ষেত্রফলের একটা কমন সূত্র হচ্ছে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও আমরা এই সূত্রটাই ব্যবহার করব। ইভেন আপনি যে এই যে √3/4a² দেখছেন, এটি মূলত এই সূত্রটারই মূলত পরিবর্তিত রূপ। কিভাবে? অর্থাৎ আমরা যেহেতু জানি যে আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটি, সেক্ষেত্রে চলুন আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি। ধরেন আমাদের একটা ক্ষেত্রফলের সূত্র যদি আমরা আঁকি, তাহলে সেখানে ত্রিভুজের ক্ষেত্রফল, সেক্ষেত্রে বিশেষ করে আমরা হাফ লাগবে, আমাদের ভূমি লাগবে এবং উচ্চতা লাগবে। ওকে, এখন আমরা একটা সমবাহু ত্রিভুজ যদি এখানে আঁকি, একটা সমবাহু ত্রিভুজ, আপনারা অঙ্কনে কোনো ব্যতিক্রম থাকলে ওদিকে মনোযোগ না দিয়ে আমি যে কথাগুলি বলছি সেগুলিকে ফাইনালি হিসাব করবেন। ওকে, আমি ধরে নিচ্ছি এটি একটি সমবাহু ত্রিভুজ। এটার হচ্ছে এ কোণ, আমার বি কোণ, এটি হচ্ছে সি কোণ। এখন এই ত্রিভুজটার আমি ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমার সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে এর 3টা বাহুই সমান, অর্থাৎ এটি যদি এ হয় এটিও এ হবে, এটিও এ হবে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমি যদি মান বসাই তাহলে আমার আসবে হাফ আর ভূমি হচ্ছে এ, কিন্তু দেখুন আমার উচ্চতা নেই। উচ্চতা
তার মানে আমাকে বের করতে হবে, আর উচ্চতা বের করার জন্য আমরা এখানে ভূমির উপরে একটা লম্ব আঁকবো। আমি ধরে নিচ্ছি যে এই লম্বটা হচ্ছে এডি, অর্থাৎ এডি একটা লম্ব আঁকলাম। এডি লম্ব আঁকার পর লক্ষ্য করে দেখেন যে এখানে যা আমরা এটাকে উচ্চতা বলবো, অর্থাৎ এইচ বলবো। অর্থাৎ এই উচ্চতা যদি বের করতে পারি, তাহলে এই জায়গায় যদি উচ্চতার মানটা বসাতে পারি, তাহলে আমাদের ক্ষেত্রফলের হিসাবটা বের হয়ে আসলো। এখন তাহলে আমার তো এই উচ্চতা জানা নেই, আমাকে বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? আমরা যেহেতু এদিকে যদি একটু খেয়াল করি যে এটি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে, তার মানে সমকোণী ত্রিভুজ যেহেতু হয়ে গেছে, আমরা এখানে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটি ব্যবহার করে আমরা এখানে এইচ এর মানটা বের করতে পারি। কিভাবে বের করব? যেমন আমি এর জন্য আলাদা একটি নতুন পৃষ্ঠা নিচ্ছি। ওকে, দেখেন আমি ধরে নিচ্ছি যে এই জায়গায় আমার অতিভুজ হচ্ছে এটি, অর্থাৎ এটি যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটি হচ্ছে আমার কি অতিভুজ, আর এটি হয়ে যাচ্ছে লম্ব, এটি হয়ে যাচ্ছে আমার কে ভূমি। ওকে, তাহলে আমার যদি ভূমি তো টোটালটা মিলে এখান থেকে এই জায়গা পর্যন্ত, অর্থাৎ বিসি ভূমি হচ্ছে আমার এ। এখন বিসি ভূমি এ, কিন্তু আমি তো নিব এইটুকু নিব, এইটুকু তাহলে আমার হবে অর্ধেক, আর এইটুকু আমার হবে কি a/2। তার মানে আমরা এখানে ভূমি পেয়ে গেলাম, আর অতিভুজের মান আমার জানা আছে এ। তাহলে এবার আমি পিথাগোরাসের সূত্র ফেলে আমরা কে হাইটটা বের করে নিতে পারি, এইচ এর মানটা বের করে নিতে পারি। কিভাবে? যেমন অতিভুজ স্কোয়ার সমান সমান কি আমাদের লম্ব স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার, তাহলে অথবা ভূমি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার সমান সমান আমার কি লম্ব স্কোয়ার প্লাস আমার কি ভূমি স্কোয়ার। তাহলে এটা সমান সমান হচ্ছে কি আমাদের অতিভুজ স্কোয়ার। এখন আমি যদিও অতিভুজ স্কোয়ার আগে লিখতে পারতাম, তারপর লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখতে পারলাম, এটা লিখলেই হলো, যেহেতু আমরা ইকুয়েশনের এ পাশে ও পাশে লিখতেছি। ওকে, এবার আমরা যে কাজটা করব, এখানে এইচ স্কোয়ার এ পাশে রেখে এই স্কোয়ারের এ পাশে আমরা একে নিয়ে যাব। ওকে, এবার আমরা পর্যায়ক্রমে এটা সরলীকরণ করব। সরলীকরণ করলে এটা এ স্কোয়ার হবে, আর এটা এ স্কোয়ার বাই 2 দুগুণে 4। এবার আমরা আরেকটু এগোতে থাকবো, এ স্কোয়ার। এখন আমরা যদি এটাকে লসাগু করি তাহলে 4 হবে, তাহলে 4a স্কোয়ার মাইনাস আমার এ স্কোয়ার। এরপর আমরা পেলাম এইচ স্কোয়ার, 3a স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার গেলে 4a স্কোয়ার থেকে একটা গেলে 3a স্কোয়ার বাই 4। এবার আমরা এইচ এর মান যদি বের করতে চাই, তাহলে এর উপর বর্গমূল আসবে। বর্গমূল যদি আসে তাহলে 3a স্কোয়ার, আর এটিকে আমি একটু ভাঙিয়ে নিয়েছি 2 স্কোয়ার হিসেবে। তাই যদি হয় এবার তাহলে আমাদের দাঁড়াচ্ছে এখানে খেয়াল করে দেখেন এ কিন্তু বর্গ, তার মানে এই এটা কিন্তু এই রুট ওভার দিয়ে কাটা যাবে, তার মানে কি এ বর্গমুক্ত হচ্ছে, কিন্তু রুট ওভার 3টা আমাদের কি বর্গমূলের ভিতরেই থাকবে, আর এই স্কোয়ার থাকার কারণে ও বর্গমূলের বাহিরে চলে যাবে, আর 2 স্কোয়ার থাকার কারণে বর্গমূল মুক্ত হবে, আর এও আমার বর্গমূল মুক্ত হয়ে কত হলো রুট ওভার 3/2a। এটি কিন্তু পরীক্ষায় এর উপরেও পরীক্ষায় এই তথ্যটা দরকার হয় যে সমবাহু ত্রিভুজের লম্ব বের করার দরকার হয়। সমবাহু ত্রিভুজের লম্ব বের করার সূত্র হচ্ছে রুট ওভার 3/2। এর উপর কিন্তু পরীক্ষায় মানে পরীক্ষায় প্রশ্ন এসেছে। সো এই মানে প্রমাণটাও আপনার মুখস্থ রাখাটা জরুরি। অর্থাৎ আমি আবারও বলছি যে সমবাহু ত্রিভুজের মধ্যমা যদি চায়, সমবাহু ত্রিভুজের লম্ব যদি চায়, তাহলে উত্তর হবে কি রুট ওভার 3/2a। অর্থাৎ এ যদি এখানে এ থাকে এ হবে, যদি এখানে ক থাকে ক হবে, অর্থাৎ যাই থাক না কেন সেটি হবে, এক্স থাকলে এক্স হবে। তাহলে আমরা এটি মুখস্থ রাখবো। এখন আমরা যে কাজটা করতে চেয়েছিলাম সেটি হচ্ছে ক্ষেত্রফলের সূত্র বের করা।
অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটাকে আমরা প্রমাণ করবো যে কিভাবে আমরা √3/4a² পেলাম। তাহলে আমরা এর আগেই ভূমি এ বসিয়েছিলাম, এবার উচ্চতা আমি যা পেলাম সেটা হচ্ছে √3/2a, অর্থাৎ এটি আমরা কি পেলাম, উচ্চতা পেলাম। তাহলে এবার যদি আমি গুণ করি, গুণটা খেয়াল করে দেখেন, এখানে নিচে নিচে হর হর গুণ হয়ে 2 দুগুণে 4 হবে, তার মানে 2 দুগুণে 4। এবার এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, উপরের লবটা যদি এখানে নিয়ে আসি তাহলে √3, আর এ গুণ করলে হবে a²। অর্থাৎ এটি হচ্ছে আমাদের এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। অর্থাৎ মূলত কথা কিন্তু একটাই, কথা কোনটা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এখানে দুটি তথ্য মাথায় রাখবো, একটি হচ্ছে ক্ষেত্রফলের সূত্র মুখস্থ রাখবো, আর এটা অবশ্যই বিশ্বাস রাখবো যে ক্ষেত্রফলের সূত্র সবসময় একটাই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আসলে কখন কোন ক্ষেত্রফলের সূত্রটা ব্যবহার করব সে নিয়েও আজকের ক্লাসে আপনাদের সাথে খোলামেলা কথা বলবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে পরিমিতি রিলেটেড অনেক সমস্যার সমাধানের জন্য আজকের ক্লাসটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। এই কারণে শেষ পর্যন্ত লাইভ ক্লাসের সঙ্গেই থাকুন। ওকে, তাহলে আমি কি শিখলাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমার কত, √3/4a², আর একইভাবে আমাদের এর লম্ব হচ্ছে আমাদের √3/4a। ওকে, তাহলে আমরা এই তথ্যটা, লম্বটাও মুখস্থ রাখবো, ক্ষেত্রফলটাও মুখস্থ রাখবো। এবার যাই হোক, আমি দীর্ঘ সময় ধরে কথা বলতেছি, প্লিজ এতক্ষণ যে আলোচনা করলাম এই আলোচনা আপনি বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন তাহলে দ্রুত একটু কমেন্টে ইয়েস লিখে একটু দ্রুত কমেন্ট করুন, কারণ আমরা পরবর্তী আরও একটি সূত্র প্রমাণ করব, সেটি হচ্ছে আমাদের দেখা যায় যে সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছিলাম। এই সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটাও আমরা প্রমাণ করব, যেহেতু আমরা গত ক্লাসে প্রমাণ করতে পারিনি, কারণ গত ক্লাসে কিন্তু আমরা তখন পর্যন্ত পিথাগোরাসের যে উপপাদ্যটি আমাদের পড়া ছিল না। ওকে ওকে, ইতিমধ্যে বিলাল ভাই বলেছেন ইয়েস। আপনারা একটু খুব দ্রুত, মানে ফাস্টার, হ্যাঁ প্লিজ। মুস্তাক ভাই ইয়েস, থ্যাংক ইউ। শাহিনা শাহি আপু, কানিস ফাতেমা আপু, আল মামুন ভাই, তৌহিদ ভাই, ওকে, তানজি আপু, কেকা আপু, রাইহান হুসেন ভাই, ওকে, সকলেই বুঝতে পেরেছেন। দেলোয়ার রনি ভাই, ওকে, থ্যাংক ইউ। এবার আমরা পরবর্তী সূত্রটি প্রমাণ করব, কারণ এই সূত্রটিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে পরবর্তী সূত্রটি প্রমাণ করা যাক। এবং পরবর্তী সূত্রটি আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমরা গত ক্লাসে এটি নিয়ে কথা বলেছিলাম এবং দেখা যাচ্ছে যে গত ক্লাসে আমরা সূত্রটা মুখস্থের জন্য বলেওছিলাম। চলুন তাহলে একটি নতুন পৃষ্ঠায় চলে যাচ্ছি। আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটো বাহু সমান আমরা জানি, এই সমদ্বিবাহু ত্রিভুজের আমরা যে ক্ষেত্রফলের সূত্রটা ব্যবহার করেছিলাম সেটি ছিল মূলত আমাদের এখানে b/a √4a² - b²। এই সূত্রটি আমরা গত ক্লাসে মুখস্থ করেছিলাম। আজকে প্রমাণ করব যে এই সূত্রটি মূলত কে। আপনারা নিশ্চয়ই জানেন যে সূত্র কিন্তু ওই একটাই, এরিয়ার সূত্র। আমরা সবসময় যেটা শিখবো সেটা হচ্ছে হাফ ইন্টু কে, ভূমি ইন্টু উচ্চতা। এখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান, এই এবং এই সমান সমান দুটি বাহু যে বিন্দু, এটি হচ্ছে আমাদের ভার্টেক্স। তাহলে এ বি সি, অর্থাৎ এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। অঙ্কনে একটু এদিক সেদিক হলেও ব্যাপারটা বোঝেন যে এই বাহু দুটো সমান, আর এটি হচ্ছে আমার কি, ভূমি। এখন আমরা যদি এখানে মান বসাই, ভূমিকে যদি
বেসকে যদি বি দিয়ে প্রকাশ করি, আর সমদ্বিবাহু মানে কি দুটো বাহুর মান সমান, তার মানে এটি এ হলে এটিও আমার কি হবে, এ হবে। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি এরিয়া বের করি তাহলে হাফ বসাবো, বেস হচ্ছে আমার বি। এখন আমাদের দরকার কে, উচ্চতা, কিন্তু উচ্চতা আমার এখানে দেওয়া নেই, তার মানে কি উচ্চতা বের করতে হবে। তাহলে বেজের উপর আমরা একটা লম্ব আঁকবো, লম্ব আঁকবো এখানে যেহেতু আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আর আমরা জানি একটা সমদ্বিবাহু ত্রিভুজের যদি আমরা ভূমির উপর লম্ব আঁকি তাহলে আমাদের ভূমিকে সমানভাবে কি করে, দ্বিখণ্ডিত করে। তাহলে সেই হিসেবে আমরা এই অংশটাকে আমরা বলতে পারি b/2, এই অংশটাকেও আমরা বলতে পারি b/2, যেহেতু পুরো বি না, এর অর্ধেক। ওকে, তাহলে এখানেও কিন্তু আমরা সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের উপপাদ্য সেটি অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা এইচ বের করতে চাচ্ছি, অর্থাৎ হাইট বের করতে চাচ্ছি। তাহলে এই জায়গায় এটি হচ্ছে আমার, এটি যেহেতু 90 ডিগ্রি, তার মানে এটি হচ্ছে আমার অতিভুজ, এটি হচ্ছে আমার লম্ব, আর এটি হচ্ছে আমার এই জায়গায় সমকোণী ত্রিভুজের ভূমি। তাহলে এবার আমাকে যে কাজটা করতে হবে, পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি, এইচ স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। ওকে, তাহলে এবার যদি আমরা একে প্রমাণ করার চেষ্টা করি, এইচ স্কোয়ার সমান সমান এর পাশে এ স্কোয়ার মাইনাস দেখা যাচ্ছে b/2। ওকে, এবার আমরা এইচ স্কোয়ার পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। আমরা যদি এবার এখানে লসাগু করি তাহলে 4 হবে, 4a স্কোয়ার হবে মাইনাস বি স্কোয়ার হবে। এবার আমাদের কাজ হচ্ছে এইচ এর মান বের করা। এইচ এর মান যদি আমরা বের করি তাহলে এই টোটালটাই 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই, এটা যেহেতু 4 আছে এটা 2 স্কোয়ার করে ফেলে। তাহলে এভাবে আমাদের কি আমরা এখানে বর্গমূল পাবো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে যেহেতু এটা প্লাস, একসাথে কোনোটা বর্গ নেই, প্লাস মাইনাস আকারে আছে, তারপর সো এখানে হবে না, কিন্তু এখানে দুইটা কিন্তু বর্গ আকারে আছে, তার মানে 2 বর্গমুক্ত হবে। আর উপরে থেকে যাবে, সরি আমি একটু এদিকে চলে আসতেছি। এখানে আমরা যদি এই জায়গা থেকে, সরি এই জায়গা থেকে এখানে, তাহলে এইচ এর মানটা হিসেবে আসতেছে যেটা আমাদের 2 মুক্ত হবে, বর্গমূল মুক্ত হবে, কারণ এটা স্কোয়ার। আর এটা কিন্তু একটা সংখ্যার উপর স্কোয়ার না, প্লাস মাইনাসের স্কোয়ার, যার কারণে এটা উৎপাদক আকারে থাকলে আমাদের বর্গমুক্ত করা যেত, কিন্তু এখন করা যাবে না। তার মানে আমাদের এখানে থাকবে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে থাকবে কত, 2। অর্থাৎ আমরা সমদ্বিবাহুর ত্রিভুজের দেখা যাচ্ছে উচ্চতা পেয়ে গেলাম। এবার আমরা এই জায়গায় মানটা যদি বসাই তাহলে বি ইন্টু √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2। এবার তাহলে দাঁড়াচ্ছে কি, এখানে আপনি যদি খেয়াল করেন এটিও হর এটিও হর, তাহলে 2 দুগুণে 4। আর এটি যেহেতু লব, আমি এটি এখানে নিয়ে নিতে পারি বি, একের সাথে গুণ করে, তাহলে থাকলো কি √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ এই হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ওকে, এখন একটু লক্ষ্য করে দেখেন যে এভাবে কিন্তু আপনি বেশ কয়েকবার যদি বাসায় প্রমাণ করেন তাহলে আমার বিশ্বাস এটি আর কষ্ট করে মুখস্থ করতে হবে না। সেই ক্ষেত্রে আপনি খুব দ্রুত এই ক্ষেত্রফলের সূত্রগুলি ব্যবহার করতে পারবেন। ওকে, এবার আমাদের বেশ আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে, সো আমরা এখন আর সময় নষ্ট করব না, আমরা সামনে এগোতে থাকব। তো আশা করি আপনারা এই সূত্রের প্রমাণটি বুঝতে পেরেছেন।
যদি কেউ বুঝতে না পারেন অথবা আপনারা কে কে বুঝতে পেরেছেন দ্রুত এস লিখে কমেন্ট করুন, আর বুঝতে না পারলে সেটা খুব দ্রুত একটু কমেন্টে জানান প্লিজ, খুব দ্রুত কমেন্টে জানান যে এই সমদ্বিবাহু ত্রিভুজের এরিয়া তথা ক্ষেত্রফলের সূত্রের প্রমাণটা বুঝতে পেরেছেন কিনা, খুব দ্রুত। ওকে, শাহিনা শাহি আপু বলেছেন ইয়েস, মিমি আপু বলেছেন ইয়েস, বিলাল হোসেন বলে স্যার আমাদের প্রমাণ দরকার না, ফর্মুলা আকারে করব, বি এন্ড এ এর সমান সমান বাহু নির্দেশ করে। সমস্যা নেই, আপনারা আপনাদের মতো পড়তে পারেন, তবে এখানেও আপনার দরকার আছে, প্রত্যেকটা বিষয় জানার দরকার আছে। রত্না আপু, ফাতেমা আপু, একইভাবে রনি ভাই, মুস্তাক আহমেদ ভাই, সোহেল রানা ভাই, ওকে থ্যাংক ইউ। এখানে অনিকা আকিবাই স্যার আমি এই মাত্র আসলাম তাই বুঝতে পারিনি, সমস্যা নেই, আপনি ভিডিওটা আবার শুরু থেকে দেখলে নিশ্চিতভাবে বুঝতে পারবেন। মাহবুবা কেকা আপু, তারপর তানজিয়া আপু, রনি ভাই, আমির হামজা রনি ভাই ইয়েস, ওকে, রায়হান হোসেন ভাই, ওকে থ্যাংক ইউ। এবার আমরা সামনে এগোবো, কারণ আমাদের এখনও ত্রিভুজের কেন্দ্রগুলি মুখস্থ করা বাকি আছে, যে আমাদের প্রত্যেকটা ত্রিভুজের 3টে কেন্দ্র নিয়ে আমরা আজকে কথা বলবো, কারণ আমাদের নেক্সটের সমস্যাগুলিতে এই কেন্দ্রের আলোচনা দরকার হবে। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। আমাদের ত্রিভুজের কেন্দ্রের ক্ষেত্রে আমরা শুরুতেই কথা বলবো যে ত্রিভুজের কেন্দ্র, ত্রিভুজের কেন্দ্রের শুরুতেই কথা বলবো অন্তঃকেন্দ্র নিয়ে, যে অন্তঃকেন্দ্র কি মূলত। এখন অন্তঃকেন্দ্র আমরা এটি বোঝার জন্য প্রথমত একটা ত্রিভুজ এঁকে নেব। আমি যদি একটি ত্রিভুজ আঁকি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে ত্রিভুজের এখানে 3টা কোণ রয়েছে, এটি যদি হয় এ কোণ, এটি হচ্ছে আমার বি কোণ, এটি হচ্ছে আমার সি কোণ। এখন এই যদি আমি প্রত্যেকটা কোণ যদি দেখা যাচ্ছে যে এখানে সমদ্বিখণ্ডিত করি, আমরা কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করি, যে আমরা প্রথমত একটা চাপ নিই, তারপরে এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিই, এদিকে একটা চাপ দিই, আর এই পাশ থেকে অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা চাপ দিই, অর্থাৎ তারপর এটাকে যদি আমরা যুক্ত করি তাহলে এটা হচ্ছে একটা কোণকে সমদ্বিখণ্ডিত করা হয়। তাহলে আমরা যদি এখানে যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজের ক্ষেত্রে এদিকে একটা চাপ নিয়ে এখানে আবার অর্ধেকের বেশি চাপ নিয়ে এভাবে যদি একটা মানে একটা কোণ, এই কোণটাকে অর্থাৎ বি কোণটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি, একইভাবে যদি আমি এ কোণটাকে সমদ্বিখণ্ডিত করি, একইভাবে যদি আমি সি কোণটাকে সমদ্বিখণ্ডিত করি, তাহলে দেখুন এই যে কোণ রয়েছে এ কোণ, বি কোণ এবং সি কোণ, এই এ কোণ, বি কোণ, সি কোণের যে 3টা সমদ্বিখণ্ডক আমরা পেলাম, যারা এখানে ও বিন্দুতে মিলিত হয়েছে, যারা ও বিন্দুতে কি মিলিত হয়েছে, এই যে বিন্দুটা এটি হচ্ছে আমার অন্তঃকেন্দ্র। তার মানে অন্তঃকেন্দ্রের ডেফিনেশনটা হচ্ছে ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে মিলিত হয় সেটি হচ্ছে মূলত আমাদের অন্তঃকেন্দ্র। এবার আমরা দেখব পরিকেন্দ্র। এখন পরিকেন্দ্র যেমন আমরা শুরুতে একটা ত্রিভুজ এঁকে নেব, শুরুতে একটা ত্রিভুজ এঁকে নিলাম, এটি হচ্ছে এ, এটি হচ্ছে বি, এটি হচ্ছে সি কোণ। এই ত্রিভুজে দেখা যাচ্ছে যে এটি একটি বাহু, এটি একটি বাহু, এটি একটি বাহু। এখন আমরা যদি একটা বাহুকে সমদ্বিখণ্ডিত করি, তাহলে একটা বাহুকে কিভাবে সমদ্বিখণ্ডিত করি, যে আমরা এখানে দেখা যাচ্ছে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেই, ধরেন এদিক থেকে মানে দুপাশে একটা চাপ রাখলাম, যেহেতু আমার কাছে কোনো কম্পাস নেই, ছোটো আকারে হলে হয়তো বোঝাতে সুবিধা হবে, অর্ধেকের বেশি চাপ নিয়ে এদিকে একটা চাপ নিলেন, এদিকে একটা চাপ নিলেন, আবার এদিক থেকে এদিকে একটা চাপ নিলেন, এই দুটো যদি আপনি যুক্ত করেন
তাহলে এটাই হচ্ছে কি এই বাহুর সমদ্বিখণ্ডক, যেটা 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করবে এবং দুপাশে সমানভাবে দ্বিখণ্ডিত করবে। এখন আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, এই ত্রিভুজের এই বাহুকে এই বাহু এই তিনটারই যদি সমদ্বিখণ্ডক আপনি আঁকেন, অর্থাৎ এই পরিধি থেকে যদি পরিধিকে একটা করে সমদ্বিখণ্ডিত আঁকেন, তাহলে ধরেন এখানে একটা সমদ্বিখণ্ডক আঁকলেন, দেখুন এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। হ্যাঁ, আবার এটা কি দুপাশে সমান হবে, সমদ্বিখণ্ডক। তারপর একইভাবে আমরা যদি এখানে একটা সমদ্বিখণ্ডক আঁকি, একটু এদিক সেদিক হতে পারে, ওকে। তা ইভেন আমরা যদি এখানে এটার একটা ঠিক এখানে যদি আমি একটা সমদ্বিখণ্ডক আঁকি, এটাও 90 ডিগ্রি, তাহলে মজার ব্যাপার হচ্ছে যে এরা একটা বিন্দুতে মিলিত হলো, অর্থাৎ এই মিলিত বিন্দুটাকে বলা হয় পরিকেন্দ্র। তাহলে অন্তকেন্দ্র আর পরিকেন্দ্রের ভিতর পার্থক্যটা কি? অন্তকেন্দ্রটা হচ্ছে কোণ, অর্থাৎ কোণটাকে কেটে যে মানে সমদ্বিখণ্ডক ত্রয় মিলিত হলো সেটা হচ্ছে অন্তকেন্দ্র। আর পরিকেন্দ্র হচ্ছে, এটার সাথে এটা পার্থক্য করবেন এইভাবে যে পরিধিকে সমদ্বিখণ্ডিত করে যে তিনটা বাহু আমরা পেলাম, এই পরিধির এই অংশ এই বাহু, পরিধির এই বাহু, এই বাহু, মানে পরিধি থেকে যে আমরা পেলাম যে পরিধিকে সমদ্বিখণ্ডিত করে এই তিনটা বাহুর যে পরিধিকে সমদ্বিখণ্ডিত করে যেটা পেলাম, এটা পরিকেন্দ্র। তার মানে পরিধি থেকে পরিকেন্দ্র, এভাবে মনে রাখুন তাহলে মনে থাকবে। অর্থাৎ পরিধির সমদ্বিখণ্ডক ত্রয় হচ্ছে পরিকেন্দ্র, যে বিন্দুতে মিলিত হচ্ছে। এই হচ্ছে অন্তকেন্দ্র, এই হচ্ছে আমার পরিকেন্দ্র। আমরা আরও একটি কেন্দ্র সম্পর্কে জানব, সেটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটাকে আমরা বলি ভরকেন্দ্র। ভরকেন্দ্র ভরকেন্দ্র জানার আগে আমাদের জানতে হবে মধ্যমা কি। যেমন এই একটা ত্রিভুজ, ধরেন এটা একটা ত্রিভুজ এ বি সি, এটা একটা ত্রিভুজ। এখন একটা ত্রিভুজের যদি আপনি মধ্যবিন্দু আঁকেন, মধ্যবিন্দু বলতে ওই যে একটু আগে যেটা আঁকলাম যে দুপাশে চাপ নিয়ে আপনি এটা যখন যোগ করে ফেলেছিলেন তখন হয়েছিল কি লম্ব দ্বিখণ্ডক। আর যদি যোগ না করে জাস্ট একটা স্কেল ফেলে, আপনি জাস্ট একটা স্কেল ফেলে যদি জাস্ট মাঝখানের বিন্দুটা নেন, এটাই হচ্ছে আমার কি মধ্যবিন্দু, এটি হচ্ছে কি আমার মধ্যবিন্দু। এবার আপনাকে যে কাজটা করতে হবে যে এই বাহুর একটা মধ্যবিন্দু আঁকতে হবে। ত্রিভুজের বিসি বাহুর আমরা একটা মধ্যবিন্দু আঁকলাম, ধরেন এটা ডি দিলাম। আর এসি বাহুর একটা মধ্যবিন্দু আঁকলাম, এটা ধরেন ই দিলাম। একইভাবে আমরা এখানে একটা মধ্যবিন্দু আঁকলাম, সেটাকে আমরা ধরেন এফ দিলাম। এবার এই তিনটা মধ্যবিন্দু আমরা আঁকলাম, কিন্তু আমাদের মধ্যমা কি সেটা আগে জানতে হবে। ধরেন আমরা আগে বিসি বাহুটাকে নিচ্ছি, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। এবার এই বাহুর এটি হচ্ছে আমাদের কে শীর্ষবিন্দু, অর্থাৎ শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে আমার এ কোণ, এর বিপরীত বাহু হচ্ছে বি, আমাদের এ কোণের বিপরীত বাহু হচ্ছে কি বিসি। একইভাবে বিসি বাহুর শীর্ষবিন্দু হচ্ছে কি এ কোণ। এখন এটার সাথে যদি আপনি যোগ করেন তাহলে যা তৈরি হয় সেটা হচ্ছে আমার কি মধ্যমা। অর্থাৎ আগে যে আমরা পরিকেন্দ্র এঁকেছিলাম, পরিকেন্দ্রের বিষয়টা ছিল যে এই রেখাটা কোন দিক দিয়ে যাবে সেটা ঠিক নেই, অর্থাৎ আমরা এখান থেকে সোজা টেনেছি যেদিকে যায়, অর্থাৎ এটা এদিকে গেছে, এটা অর্থাৎ এদিক দিয়েও যেতে পারতো, এদিক দিয়েও যেতে পারতো। কিন্তু এখানে যে কাজটা আমরা করতেছি যে আগে মধ্যবিন্দু নির্ণয় করে অপর মাথাটা ফিক্স করে দিচ্ছি যে এটা শীর্ষবিন্দু দিয়ে যেতে হবে। তাহলে এই যে মধ্যবিন্দু আঁকার পর যখন অপর যে প্রান্তটা যখন শীর্ষবিন্দু দিয়ে যাবে তখন এটাই হচ্ছে আমার মধ্যমা। এরকম মধ্যমা, ধরেন এটা মধ্যবিন্দু আঁকলাম, এটা এই শীর্ষবিন্দুতে যাবে, আমি এটা মধ্যবিন্দু আঁকলাম, এটা যাবে ঠিক এই শীর্ষবিন্দু দিয়ে। তার মানে আমরা কিন্তু
পেলাম যে তিনটা মধ্যমা একটা বিন্দুতে মিলিত হলো। এই মিলিত বিন্দুটাকে আমরা বলি কি, এই যে কেন্দ্রটা আমরা পেলাম যে জায়গায় তিনটা মধ্যমা কি হলো, মিলিত হলো, সেটিকে আমরা বলি ভর কেন্দ্র। আমাদের দেখা দেখা যাচ্ছে যে এই যে ভর কেন্দ্র এখানে মধ্যমার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে যে এই যে আমার তিনটা মধ্যমাত্রয়, আমরা যদি এখানে ডেফিনেশনের কথা ভাবি, যেহেতু পরীক্ষায় ডেফিনেশনটাও পরীক্ষায় আসে, যে ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর, ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা হচ্ছে মধ্যমা। আর ত্রিভুজের এরকম অর্থাৎ তিনটা মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় সেটি হচ্ছে আমার ভর কেন্দ্র। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা আপনাকে মাথায় রাখতে হবে, যেটা আমাদের পরবর্তীতে লাগবে, এই মধ্যমাত্রয় পরস্পরকে যে সমদ্বিখণ্ডিত করে, এটা 2:, আমি আবারও বলছি, এটি কিন্তু আমাদের পরিমিতিতে লাগবে, যে এই মধ্যমাত্রয় পরস্পরকে প্রত্যেকটা মধ্যমা 2:1 অনুপাতে কি করে সেট করে। অর্থাৎ এই মধ্যমা যদি চিন্তা করেন তাহলে এখানে আছে 2 ভাগ, এখানে আছে কি 1 ভাগ, তাহলে এটা 1 ভাগ, এটা হচ্ছে কি 2 ভাগ, এটা 1 ভাগ, এটি হচ্ছে 2 ভাগ। তার মানে একটা মধ্যমাত্রয় তিনটা পরস্পরকে 2:1 অনুপাতে কি করে সেট করে। অর্থাৎ আপনার যদি এটি যদি এটার মানে দেখুন, এই অংশটুকুর মান যদি আপনার 6 হয় তাহলে বুঝতে হবে এই অংশটুকুর মান 3, এইটুকুর মান 6 হলে এটা 3, কারণ এটা 2 ভাগ হবে, এটা 1 ভাগ হবে। অর্থাৎ আশা করি এই আইডিয়াটাও বুঝতে পেরেছেন যে মধ্যমাত্রয় পরস্পরকে দেখা যাচ্ছে যে এখানে প্রত্যেকটা মধ্যমা 2:1 অনুপাতে কি করে মানে ভাগ করে। এবার এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে মধ্যমাত্রয় যে এরা এই মধ্যমা এই বাহুকে সমানভাবে দ্বিখণ্ডিত করবে। এভাবে প্রত্যেকটা মধ্যমা যে বাহুর উপর অঙ্কন করা হবে অর্থাৎ লম্ব হিসেবে পতিত হবে তাকে সমভাবে দ্বিখণ্ডিত করবে। ওকে, তাহলে এখানে আমরা মোটামুটিভাবে যে মধ্যমা সম্পর্কে এবং ভর কেন্দ্র সম্পর্কে একটা আইডিয়া পেলাম। ভর কেন্দ্র সম্পর্কে যে আইডিয়াটা পেলাম, যে প্রথমে আমরা শিখলাম মধ্যমা হচ্ছে যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু আর তার বিপরীত শীর্ষবিন্দুর সংযোজক রেখা মধ্যমা। আর আরেকটা বিষয় যেটা পেলাম যে এই তিনটা মধ্যমা পরস্পরকে 2:1 অনুপাতে সেট করে। আরেকটা বিষয় যেটা পেলাম যে মধ্যমা যে বাহুর উপর মানে সে লম্বভাবে পতিত হয় তাকে সমভাবে দ্বিখণ্ডিত করে। এটি হচ্ছে আমাদের ভর কেন্দ্র। অর্থাৎ এগুলি আপনারা আবার একটু রিপিট করে দেখে নেবেন, আশা করি ইনশাল্লাহ এ নিয়ে আর কোনো সমস্যা হবে না। এবার আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা বাকি রয়েছে, সেটা হচ্ছে সর্বসম ত্রিভুজ নিয়ে আমাদের প্রায় আমরা ডাউট ফিল করি। তো আমরা এখন সর্বসম ত্রিভুজ নিয়ে কথা বলবো। তবে তার আগে আমি একটু জিজ্ঞাসা করব যে আপনারা যে এতক্ষণ যে ত্রিভুজের যে তিনটি কেন্দ্র নিয়ে কথা বললাম, যে অন্তকেন্দ্র, আমার পরিকেন্দ্র এবং ভর কেন্দ্র, আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন, প্লিজ খুব দ্রুত কমেন্ট করুন। আমরা প্রায় আলোচনার শেষের দিকে আসছি। আমরা আলোচনার শেষে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে সরাসরি যে কোন সূত্রটা ব্যবহার করব, যে ক্ষেত্রফল নির্ণয়ের তো একাধিক সূত্র রয়েছে, সেক্ষেত্রে আমরা কোন সূত্রটা ব্যবহার করব সেটি আমরা একদম শেষের দিকে ফিনিশিংয়ে দেব। স্যার লম্বকেন্দ্র কি আছে? হ্যাঁ, লম্বকেন্দ্র আছে, ওটা দরকার হবে না, এই কারণে আলোচনা জটিল করিনি, আপনারা কনফিউজড হয়ে যাবেন এই চারটে পাশাপাশি পড়লে। এখানে দেলোয়ার রনি ভাই ইয়েস, আর রত্না আপু ইয়েস, ওকে থ্যাংক ইউ। দেখা যাচ্ছে আপনারা হাতে গোনা কয়েকজনই শুধু রেসপন্স করেন, বাকিরা কিন্তু রেসপন্স করতেছেন না, একটু দ্রুত রেসপন্স করলে ভালো হয়। হাবিবুন্নিসা আপু ইয়েস, ওকে। আমির হামজা রনি ভাই ইয়েস, আমেনা আক্তার ইয়েস, রাইহান হোসেন ভাই ইয়েস, আকাশ সুর ভাই ইয়েস, থ্যাংক ইউ। গাউসুল আলম শিকু ভাই ইয়েস, রাজু আহমেদ ভাই ইয়েস, একইভাবে আকাশ সুর ভাই ইয়েস, ওকে। শাহিনা আপু ইয়েস, সুমন রায় ভাই ইয়েস, কানিস ফাতেমা
দুই একটা মানে কোন অংশটা দুই ও ও হ্যাঁ, একটু খেয়াল করেন যে এটা ক্লিয়ার হয় না, এটা আমি আবার একটু বলছি যে ধরুন এখানে তিনটা মধ্যমা আপনি যোগ করলেন, এক্ষেত্রে একটা বড় অংশ থাকবে, বড় অংশটা থাকবে 2 ভাগ আর এই ছোটো অংশটা থাকবে আমার 1 ভাগ। যেমন এটা বড় অংশ, এটা হবে 2 ভাগ, এটা হবে আমার 1 ভাগ। এটি বড় অংশ, এটি হবে 2 ভাগ আর এটি ছোটো অংশ, এটি হবে 1 ভাগ। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার আমরা কথা বলবো যে সর্বসম নিয়ে। সর্বসমটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এর উপর পরীক্ষায় প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। চলুন সর্বসম নিয়ে কথা বলা যায়। অর্থাৎ সর্বসম বলতে আমরা কি বুঝি, অর্থাৎ দুটি ত্রিভুজকে আমরা কখন পরস্পরকে সর্বসম হিসেবে দাবি করি। প্রথমত সর্বসম আইডিয়াটাই বুঝতে হবে। সর্বসম আইডিয়াটা হচ্ছে এটা এমন একটা আইডিয়া, ধরেন আমি এই একটা ফ্রেম আঁকলাম, এই ফ্রেমের এরকম যদি আমার দুটো ত্রিভুজ থাকে এবং এই দুটো যদি আমরা এক করি এবং সেটা যদি খাপে খাপে মিলে যায়, অর্থাৎ শেপ এবং সাইজ এই দুটোই যদি মিলে যায়, অর্থাৎ শেপ এরকম এরকম 3 কোণা শেপ, সাইজটা কি যে এখানে দুটোরই সাইজ এক, যখন শেপও মিলে যাচ্ছে সাইজটাও মিলে যাচ্ছে, তখন আমরা ওই দুটি ত্রিভুজকে সর্বসম হিসেবে দাবি করে থাকি। এখন এই সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা শর্ত আছে, যে এই শর্তগুলো যদি মেনটেন করে তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুটো পরস্পরের সর্বসম। যেমন আমরা এখানে শর্টকাটে কিছু ট্রিক্স বলবো। যেমন এখানে 1 নম্বর হচ্ছে ট্রিপল এস, আমি ট্রিপল এস। 2 নম্বর হচ্ছে আমাদের এস এ এস সাস, আমি সাস জাস্ট মনে রাখার জন্য বলছি। আবার হচ্ছে এ এস এ, তারপর হচ্ছে আমাদের এ এ এস, যদিও এখানে প্রায় কাছাকাছি, তবে একটু ব্যাপারটা ব্যাখ্যা করছি। সেটি হচ্ছে এস বলতে সাইডকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এই বাহুকে এস দ্বারা প্রকাশ করতেছি। এ হচ্ছে আমার অ্যাঙ্গেল, অর্থাৎ এটাকে অ্যাঙ্গেল বোঝাচ্ছে। এখানে বলা হচ্ছে এটা শর্টকাট টেকনিকটা হচ্ছে ট্রিপল এস, তার মানে যখন দুটো ত্রিভুজের 3টা বাহুই যদি সমান থাকে, তাহলে ধরেন আমি এই একটা ত্রিভুজ আঁকলাম, এই একটা ত্রিভুজ আঁকলাম। এখন এটা যদি আমি এ বি সি ত্রিভুজ আঁকি, ধরেন এটা এই বিসি হচ্ছে এ, আর দেখা যাচ্ছে এটি হচ্ছে সি, এটি হচ্ছে আমার বি, এটি হচ্ছে আমার এ বি সি। অর্থাৎ এই যে আমি বাহুটা আঁকলাম, আমার এই ত্রিভুজের বি বাহু আর এই ত্রিভুজের বি বাহু সমান। আবার দেখা যাচ্ছে এই ত্রিভুজের এ বাহু এই ত্রিভুজের এ বাহু সমান, আবার এই ত্রিভুজের সি বাহু এই ত্রিভুজের সি বাহু সমান। অর্থাৎ এখানে এই এ বাহু সমান, এই বি বাহু সমান, এই সি বাহু সমান। যখন দুটো ত্রিভুজের এই 3টা বাহুই সমান হবে, আলটিমেট ওটার শেপ এবং সাইজ সেম হয়ে যাবে। আর এই কারণেই যখন ট্রিপল এস থাকে, অর্থাৎ 3টা বাহুই থাকে, তখন আমরা একে সর্বসম ত্রিভুজ বলি। ওকে, এই একটা বিষয়। এবার আপনারা দেখবেন যে এর উপর একটা ভিডিও ক্লিপ গ্রুপে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন যে কিভাবে অঙ্কন করতে হবে। আসলে আমাদের থিওরিটিক্যাল বিষয়টা একটু ক্লিয়ার হলেই হবে, কারণ পরীক্ষায় এগুলির উপর ভিত্তি করেই প্রশ্ন আসে। আবার একইভাবে এস এ এস মানে হচ্ছে দুটো বাহু থাকবে এবং তাদের অন্তর্ভুক্ত একটা কোণ
সে যদি থাকে সমান হয় তাহলে সেটাও সর্বসম হবে। ধরেন ওকে, দেখেন এখানে যদি ধরেন এই বাহুটা এই বাহু, দুটো বাহু সমান হবে, দুটো বাহু সমান হবে এবং তাদের অন্তর্ভুক্ত যে কোণটা, এই দুটো বাহুর মাঝখানে যদি যে কোণটা, এই কোণটা যদি আমার কি হয় সমান হয় তাহলে সেটি কি হবে আমার সর্বসম ত্রিভুজ হবে। সেটি কি হবে সর্বসম ত্রিভুজ হবে। তবে মনে রাখবেন যে এস এস এ যদি হয় তাহলে কিন্তু সেটা সর্বসম হবে না। অর্থাৎ দুটো বাহু সমান হলো কিন্তু কোণটা যদি এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ না হয় তাহলে কিন্তু এটা সর্বসম হবে না, তাহলে কিন্তু এটা ভুল হবে। ওকে, অর্থাৎ কোনটা সমান হতে হবে, যে যে দুটো বাহু আপনি নেবেন ওই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ, এই কারণে এটা মাঝখানে রাখা হয়েছে এস। তারপর একইভাবে আমাদের যদি কোনো দুটো ত্রিভুজের দুটো কোণ যদি এই কোণ ধরেন অথবা এই কোণ, দুটো কোণ এবং একটা বাহু যদি দুটো কোণ এবং একটা বাহু যদি আমার সমান হয় তাহলে সেক্ষেত্রেও আমাদের দুটো কোণ এবং আমাদের একটা বাহু যদি ধরেন এই কোণ এই বাহু এই কোণ এবং একটা বাহু যদি সমান হয় তাহলে সেক্ষেত্রেও ওই ত্রিভুজ দুটো আমাদের কি হবে সর্বসম হবে। আপনারা একটু বাসায় বসে দেখা যাচ্ছে যে একটু কম্পাসে এটা আঁকার চেষ্টা করবেন। সেটা হচ্ছে ধরেন দুটো কোণ নিলেন, এই একটা কোণ নিলেন, আবার এই একটা কোণ নিলেন, ধরেন এটা এ কোণ, এটা বি কোণ, তারপর আরও একটা বাহু নিলেন। এবার যে কাজটা করবেন এই তিনটার মাপ নিয়ে দেখা যায় দুটো ত্রিভুজ, এই কোণের মাপ নিয়ে এখানে একটা কোণ আঁকলেন, এখানে একটা আঁকলেন, আবার এটা মাপ নিয়ে এভাবে দেখা যাচ্ছে এই মাপটা নিয়ে এই দুই জায়গায় দুটো কোণ রাখবেন, এই মাপ নিয়ে দুটো আঁকবেন, এটা নিয়ে একটা বাহুর মাপ নেবেন, যে এই বাহুটার মাপ নিলেন, এখানেও এই বাহুর মাপ নিলেন, তাহলে এই কোণও আঁকলেন। এই দুটো কোণ যদি সমান হয় আলটিমেট দেখা যাচ্ছে এই দুটো গিয়ে মিলে যাবে। ওকে, তার মানে একটা কোণ বাহু এবং একটা কোণ যদি সমান থাকে, একটা কোণ দুটো কোণের মান আবার যদি বাহুটা সমান থাকে তাহলে সেটাও কি হবে সর্বসম ত্রিভুজ হবে। এবার আমরা একইভাবে আমরা বলবো যে দুটো কোণ এবং একটা বাহু যদি সমান থাকে, আশা করি বুঝতে পেরেছেন। এই ট্রিক্সটা একটু মাথায় রাখবেন, এটা শর্ট ট্রিক্স, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আর সমস্যা হবে না। আশা করি এই জাতীয় প্রশ্ন আসলে আপনি পারবেন। তবে একটা জিনিস সতর্কতার সাথে মনে রাখবেন, যদি তিনটায় কোণ সমান হয় তাহলে কিন্তু এটা সর্বসম হবে না। আমি আবারও বলছি, যদি তিনটা কোণ সমান হয় তাহলে সেটি সর্বসম হবে না। কারণ হচ্ছে ধরুন এই একটা কোণ, ধরেন এটা সমকোণী আঁকলাম, আমি আরও একটা কোণ আঁকলাম, দেখেন এই কোণটাও 60 ডিগ্রি, এই তিনটে 60 ডিগ্রি করে, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, কিন্তু দেখুন এদের শেপটা মিল আছে, কিন্তু দেখুন সাইজ এটা ছোটো আর এটা কি বড়। তার মানে কি আমার সাইজ ঠিক নেই, তার মানে কি শেপ ঠিক আছে কিন্তু সাইজ ঠিক নেই, তার মানে এটি আমার সর্বসম হবে না। এই কারণে তিনটা কোণ সমান থাকলেই সেটা সর্বসম হয় না। কথাটা ক্লিয়ার? এবার আরেকটা এখানে যে বিষয়টা, এই দুটো ত্রিভুজকে আমরা অন্য একটা নামে বলতে পারি, এটিকে আমরা বলতে পারি সদৃশকোণী ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের এই যে সাইজটা ফ্যাক্ট না কিন্তু শেপটা হুবহু মিলে যায়, অর্থাৎ এটার মতো দেখতে এটা, তাহলে এটাকে আমরা সদৃশকোণী ত্রিভুজ বলি। আর যেমন আপনি পাসপোর্ট সাইজে একটা ছবি তুললেন, আবার স্টেম সাইজের একটা ছবি তুললেন, এটার মতো হুবহু দেখতে এটা হবে যদি এই একই ছবি থেকে যদি আপনি স্টেম সাইজ এবং পাসপোর্ট সাইজ করেন, তার মানে এরা হচ্ছে সদৃশ, এটার মতো দেখতেই হুবহু, জাস্ট একটা বড় সাইজ আর একটা ছোটো সাইজ, কিন্তু বাকি সব চেহারা একই আছে, এরা হচ্ছে সদৃশ। একইভাবে দুটো ত্রিভুজের ক্ষেত্রেও যদি এরকম হয় তাহলে আমরা সেটিকে আমরা বলবো সদৃশকোণী ত্রিভুজ। এবার আমাদের আরেকটি আইডিয়া হচ্ছে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে
যদি ধরেন এই একটা ধরে নেবেন এটি হয়নি, যাই হোক আমরা ধরে নিচ্ছি এই দুটো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি একটা সমকোণ থাকে, একটা কি থাকে, সমকোণ থাকে, ওকে দেখেন এটা বাদ দেন, অর্থাৎ দুটো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি এই যে একটা সমকোণ থাকে অর্থাৎ 90 ডিগ্রি কোণ থাকে এবং দেখা যাচ্ছে এই অতিভুজটা যদি পরস্পর সমান থাকে, আবার একইভাবে যদি এদের যে কোনো একটা বাহু, এটা হোক যে কোনো একটা বাহু, ধরে নিচ্ছি এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তাহলে বুঝতে হবে এই ত্রিভুজ দুটি হচ্ছে আমাদেরকে সর্বসম ত্রিভুজ। আমি আবার বলছি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সমকোণ থাকবে সমান, সমকোণ সমান থাকবে, অতিভুজ সমান থাকবে, আর এদিকে যে কোনো একটা বাহু সমান থাকবে, তাহলেই ওই ত্রিভুজ দুটো সর্বসম ত্রিভুজ হবে। এবার আমাদের আলোচনা একদম শেষের দিকে, যে আমরা কিভাবে দেখা যাচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করব এবং ক্ষেত্রফলের ক্ষেত্রে কি কি সূত্র আমরা ব্যবহার করব। আমি অবশ্যই এখানে 3টা ধাপ লিখে রেখেছি, যে আমরা যদি কোনো প্রশ্নে যদি আমাদের ভূমি এবং লম্বের তথ্য দেওয়া থাকে, ভূমির তথ্য দেওয়া থাকে এবং লম্বের তথ্য দেওয়া থাকে, অর্থাৎ বেজ এবং হাইটের তথ্য দেওয়া থাকে, তাহলে আমরা সব সময় সরাসরি হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব এই সূত্রটা ব্যবহার করব। আর যদি এই তথ্যগুলি এটা সমবাহু ত্রিভুজ হোক, সমকোণী ত্রিভুজ হোক অথবা সমদ্বিবাহু হোক, যেই হোক না কেন, যদি ভূমি লম্ব তথ্য দেওয়া থাকে তাহলে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করব, এটা ফাইনাল। আর যদি সেরকম তথ্য না দেওয়া থাকে, আপনার যদি ধরেন দেখা যাচ্ছে যে ভিন্ন তথ্য, যেমন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূত্র শিখেছি কি √3/2a²। একইভাবে দেখা যাচ্ছে যে আমরা যে সূত্রগুলি শিখেছি এই সূত্রগুলি অ্যাপ্লাই করে স্বতন্ত্রভাবে, তো এখানে ভুল লিখে ফেলছি, আমি বলছি √3/4a², তারপর b/4 4a² - b²। এই যে সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র, এইগুলিও আমরা যখন এরকম সরাসরি তথ্য না দেওয়া থাকবে তখন প্রয়োজনে আমরা এসব ব্যবহার করব, কারণ এই সূত্রগুলি মূলত এই সূত্রের রূপান্তরই হচ্ছে এই দুটো সূত্র। তারপর যদি 3টা বাহুর তথ্য দেওয়া থাকে, আমাদের একটা তখন আমরা হিরন্স ফর্মুলাটা ইউজ করব। এখন আপনি বলতে পারেন হিরন্স ফর্মুলাটা কোনটা? আপনারা হিরন্স ফর্মুলাটা চিনেন, কিন্তু একটু ভুল জায়গায় চেনেন, অন্যভাবে চেনেন। সেটি হচ্ছে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে সূত্রটা শিখেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে একটা ত্রিভুজের যদি দেখা যাচ্ছে যে 3টা বাহুই যদি কি থাকে, অসমান থাকে, এরকম আঁকা যেতে পারে, ধরেন 3টা বাহুই যদি কি থাকে, অসমান থাকে, তখন তাকে আমরা কি বলি, বিষমবাহু ত্রিভুজ বলি। এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সূত্র শিখেছিলাম, যে আমরা এটা ধরেন এটা যদি এ হয়, এটা বি, এটা সি, এবিসি ত্রিভুজের এবিসি, আমরা এখানে জানি যে এটা পরিসীমাটা হচ্ছে 2s দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ a + b + c, অর্থাৎ এই ত্রিভুজের পরিসীমাকে বলা হয় 2s দ্বারা প্রকাশ হয়, যেটা হচ্ছে এই 3টা বাহুর যোগফল। তবে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অর্ধ পরিসীমা বের করা শিখেছিলাম, অর্থাৎ 2s এর অর্ধেক s এর মান, সেটা ছিল a + b + c/2। এটা ছিল আমাদের কি অর্ধ পরিসীমা। আমরা পাশাপাশি ক্ষেত্রফলের একটা সূত্র শিখেছিলাম, যে
এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আমরা অনেকেই মনে করি যে এই যে সূত্রটা, এই সূত্রটা বিষম বাহু ত্রিভুজের সূত্র, কিন্তু বিষয়টা সেটা না। এটাকেই বলা হয় মূলত হিরন্স ফর্মুলা। হিরন্স ফর্মুলা, হিরন্স ফর্মুলাটা ইউজ করা হয় মূলত যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই একে ব্যবহার করা হয়। এটা আপনি সমবাহু ত্রিভুজ বলতে পারেন, বিষমবাহু বলতে পারেন, অথবা দেখা যাচ্ছে যেটাই বলেন না কেন, শুধু শর্তটা হচ্ছে আমার বাহুগুলোর তথ্য দেওয়া থাকতে হবে। বাহুগুলোর কি থাকতে হবে? তিনটা বাহুর যদি তথ্য দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হিরন্স ফর্মুলা ইউজ করব। ওকে, আর বিষম বাহুর ক্ষেত্রে তো আমরা ইউজ করবই। আর বাকি এখানে এই তথ্যটা একটু আপনারা মুখস্থ রাখেন, এটা প্রমাণের দরকার হবে না, প্রমাণ হলে পরবর্তীতে করা যাবে। যে কোনো একটা দাগে যদি দুটো বাহু এবং তাদের একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, অর্থাৎ দুটো বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফলের সূত্র এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। অর্থাৎ এটা হবে মূলত হাফ, যেমন এটা হাফ ইন্টু এ বি সাইন সি, অথবা হাফ বিসি সাইন এ, অথবা হাফ সি এ সাইন বি। অর্থাৎ এই তিনটা ক্ষেত্রফলের সূত্র আপনাকে মুখস্থ করতে হবে যদি পরীক্ষায় দুটো বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে। আমি মুখস্থটা করিয়ে দিচ্ছি, প্রমাণে যাচ্ছি না, যে মুখস্থটা আপনি কিভাবে রাখবেন। ধরেন আমি এ বি সি, সাইনের সাথে যেটা দ্বারা প্রকাশ করবেন এটা বড় হাতের, কারণ হচ্ছে যে ত্রিভুজটা মূলত, এটা আমি প্রমাণে যাচ্ছি না। যাও, আমি যদি এখানে এটাকে এ বাহু ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তাহলে আমি প্রমাণ করলে বাহুগুলি আমি ছোট হাতের লিখেছি, মানে স্মল লেটারে লিখেছি, আর এই কোণগুলি যেগুলি আমরা বড় হাতে লিখেছি, এই সাইনের সাথে যেগুলি হবে এগুলি বড় হাতের হবে। আর মুখস্থ করার টেকনিকটা আমি একটু বলে দিচ্ছি। ধরেন এ বি সি তিনটা আছে, এখন আমি ধরেন হাফ নিলাম, এটাও কিন্তু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা প্রমাণ করলে আপনি বুঝতে পারতেন যে এটা কিভাবে ক্ষেত্রফলের সূত্রটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা থেকে এইভাবে আসছে। তো আমাদের ধরে নিচ্ছি, ওটা আমাদের দরকার নেই, আমরা ধরে নিচ্ছি এখানে হাফ। ধরেন এ বি নিলেন, বাকি থাকলো কি সি, তাহলে সাইন বসিয়ে বড় হাতে সি লিখবে। ধরেন হাফ নিলেন, নেওয়ার পর বিসি নিলেন, হাফ বিসি, তাহলে বাকি থাকলো কে? আমার এ, তাহলে আপনি নেবেন সাইন এ। এবার ধরেন এ বি সি থেকে আপনি সি এ নিলেন, তার মানে কি হাফ সি এ, তাহলে সাইনের সাথে যাবে বড় হাতের বি। অর্থাৎ এইভাবে টেকনিক্যালি মনে রাখবেন, এ বি নিছেন, বাকি থাকলো কি সি বড় হাতের, বিসি নিছেন, বাকি থাকলো কি এ বড় হাতের, সি এ নিছেন, বাকি থাকলো কি বি বড় হাতে। এভাবে আপনি সূত্রগুলি মুখস্থ রাখবেন। তাহলে আমরা শিখলাম কিভাবে ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করতে হয়। ক্ষেত্রফলের আরও কিছু জটিল সূত্র আছে, সেগুলি বাংলাদেশের পরীক্ষায় খুব একটা আসে না। তো বাংলাদেশের পরীক্ষার প্রেক্ষাপটে দৃষ্টিকোণ থেকে আমি এই কটা ক্ষেত্রফলের সূত্র আপনাদের মুখস্থ রাখতে বলবো। আমরা পরবর্তীতে যখন সমস্যা সমাধান করব তখন এর প্রত্যেকটাই আমাদের দরকার হবে। তাহলে এখানে আমরা বলছি ভূমি লম্ব দেওয়া থাকলে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব এই সূত্র ইউজ করব, এবং প্রয়োজনে আমরা এই সূত্র ইউজ করব, এবং আমরা এই সূত্র ইউজ করব। তিনটা বাহুই যদি দেওয়া থাকে তাহলে হিরন্স ফর্মুলাটা ইউজ করব, যেটা বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। একইভাবে যদি দুটো বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে ওই অন্তর্ভুক্ত কোণের জন্য এই যে হাফ ইন্টু এ বি আর ওই সাইন সি, সাইন এ অথবা সাইন বি, এই সূত্রটা আপনাকে ব্যবহার করতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র। প্লিজ আপনারা এতক্ষণ যে আলোচনা করলাম সেটা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন, ইয়েস লিখে কমেন্ট করুন। আর যদি বুঝতে না পারেন তাহলে খুব দ্রুত বলুন, আমি রিপিট করব।
ওকে, এখানে নিশা আপু বলেছেন, মিমি আপু বলেছেন, তানজি আপু বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। ওকে, মুস্তাক আহমেদ ভাই ইয়েস, রত্না আপু ইয়েস, থ্যাংক ইউ। আর রাইহান হোসেন ভাই ইয়েস, থ্যাংক ইউ। তানজা আপু ভাই ইয়েস, থ্যাংক ইউ। আকাশ সুর ভাই ইয়েস, থ্যাংক ইউ। ওকে, শাহিনা শাহি আপু থ্যাংক ইউ। রায়হান হোসেন ভাই থ্যাংক ইউ। ওকে, এতক্ষণ আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বললাম এর প্রত্যেকটাই আমাদের দরকার হবে। আপনারা যারা বিগত ত্রিভুজের উপর বিগত ক্লাসটা করেননি তারা অবশ্যই গ্রুপে সার্চ দিয়ে আপনারা ক্লাসগুলি করে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা ক্লাস মিস করেন তাদের ক্ষেত্রে একটা বিষয় বলি যে আপনার ম্যাথ টিউটর, আপনারা জানেন যে ম্যাথ টিউটর, গণিত শেখার গৃহশিক্ষক, আমাদের যে গ্রুপটা রয়েছে এখানে আপনি যদি মিস করেন তাহলে আপনি দেখা যাচ্ছে আপনি সরাসরি ভিডিওতে চলে যাবেন, গ্রুপের ভিডিওতে গিয়ে আপনি যদি দেখেন তাহলে সব কটা ভিডিও আপনি একসাথে পাবেন। অনেকেই অলসতার সাথে গ্রুপ সহ খুঁজতে থাকেন, আপনি ভিডিওতে দেখেন, ভিডিওতে দেখলেই দেখবেন যে সবকটা ভিডিও আপনি পেয়ে যাচ্ছেন, তাহলে আর সমস্যা হবে না। আর আমার পোস্টগুলি যদি আপনি নিয়মিত গ্রুপে না আসতে পারেন তাহলে কবিয়াল নূর লিখে আপনি গ্রুপে সার্চ অপশনে গিয়ে সার্চ দেবেন, তাহলে আমার রিলেটেড যত পোস্ট আছে সেগুলি আপনি পেয়ে যাবেন। আপনি দেখা যাচ্ছে দিনে ফেসবুকে দীর্ঘ সময় থাকা দরকার নেই, দিনে 1-2 বার থাকলেই হলো, একবার জাস্ট এসে চেক করবেন আবার চলে যাবেন। কারণ ফেসবুকে অধিক মাত্রায় সময় দিলে আপনার হতাশা, দুরাশা, নিরাশা এবং এক ধরনের বিষণ্ণতা আপনার উপর ভর করবে। সো পড়াশোনা ভালো করতে হলে অবশ্যই আপনাকে ফেসবুকে এড়িয়ে চলতে হবে। থ্যাংক ইউ। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা নেক্সট যে ক্লাসটা নেব, নেক্সট ক্লাসের ক্ষেত্রে আমরা লেকচার শিট দিব। এই লেকচার শিট আমরা গ্রুপেই দিব। আপনাদের রিকোয়েস্ট হচ্ছে যে মাস্ট নেক্সট ক্লাসে আপনারা লেকচার শিটগুলি ফটোকপি অথবা হাতে লিখে সামনে রাখবেন। কারণ হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ নচেত জ্যামিতির ক্লাসগুলি কন্টিনিউ করা সম্ভব না। এই ছিল আমাদের আজকের আলোচনা। আজকের আপনারা যদি কেউ বুঝতে না পারেন, কোথাও যদি বুঝতে সমস্যা হয়, ভিডিওটা আবার একটু পুনরায় রিপিট করে দেখে নেবেন, আশা করি পুরোপুরি বুঝতে পারবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।